আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা বিএসএফ এর ব্যর্থ করে দিচ্ছে বিজিবি। দীর্ঘ ১১ বছরের অপেক্ষা পে স্কেল নিয়ে বড় দুঃসংবাদ। ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা। বাজেট অধিবেশন কাল। হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু। মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় একের পর এক অবৈধভাবে বাংলাদেশের লোকজন পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বৃহস্পতিবার ভোর থেকে শনিবার ভোররাত পর্যন্ত দেশের অন্তত ৬টি সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশু সহ শতাধিক লোককে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের কঠোর অবস্থান, জোরদার টহল ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে। কোথাও কোথাও শূন্য রেখায় আটকে পড়েছে পুশিনের শিকার মানুষগুলো, আবার কোথাও তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গত বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬ আর পিলার দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের প্রবেশে বাধা দেয়। এতে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ শিশু সহ ২৮ জন শূন্য রেখায় অবস্থান নেয়। এ ঘটনায় ২ দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। প্রায় ২ দিন শূন্য রেখায় অবস্থানের পর শনিবার বিএসএফ তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়। শুক্রবার সকাল ৭:৩০টার দিকে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে ২৩৮/এমপি ফিলার দিয়ে ১৭ জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেয় বিজিবি। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয়। মানবিক দিক বিবেচনা করে শুরুতে শূন্য রেখায় থাকতে দিলেও সন্ধ্যার পর তাদেরকে নো ম্যানস ল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেন। এরপর রাতের আধারে তারা পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। শুক্রবার ভোর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারি উপজেলার ৫টি সীমান্ত এলাকা দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলেন। দিনভর শূন্য রেখায় আটকে রাখার পর রাতের আধারে সীমান্তের লাইট নিভিয়ে তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ। লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা মানুষদের নিজ ভূখণ্ডে সরিয়ে নিয়েছে বিএসএফ। যে কোনো ধরনের পুশিন বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। সর্বদাই সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। শনিবার ভোরে মেহেরপুর গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫S আন্তর্জাতিক পিলারের কাছে ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা বাংলাদেশের ভেতরে ঢুকতে পারেনি। শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার দক্ষিণ প্রধান পাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ১০ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধা দিলে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এবং ভারতের অভ্যন্তরে শূন্য রেখার কাছে অবস্থান করতে থাকে। এ নিয়ে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে একাধিক পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আমি তাদের বলেছি যেহেতু তারা ভারতের অভ্যন্তরে ছিল, আন্তর্জাতিক আইন অনুসরণ করে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশে পাঠানো উচিত। রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করিয়ে এভাবে ফেলে দেওয়া গ্রহণযোগ্য নয়। শনিবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে শিশু সহ ১১ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা সীমান্তের ওপারে সন্দেহজনক গতিবিধি দেখে সতর্ক অবস্থান নেন। দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, মশালগাঁও সীমান্তে ১১ জনকে পুশিনের একটি চেষ্টা বিজিবি সফলভাবে প্রতিহত করেছে। সীমান্তে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে বাংলাদেশে পুশিন করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা হবে না। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে নজরদারি জোরদার করা হয়েছে।
দীর্ঘ 11 বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আশা নিরাশার দোলাচল আরও তীব্র হয়েছে। আগামী 1 জুলাই থেকে নবম পে স্কেল কার্যকরের প্রত্যাশা থাকলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় চাকরিজীবীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরে বাজেট উপস্থাপনের মধ্য দিয়েই এই অনিশ্চয়তার অবসান হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন পে স্কেল নিয়ে সাম্প্রতিক সময়ে যেসব তথ্য সামনে এসেছে তার সবই বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। কোনো মন্ত্রী, সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা কিংবা পে কমিশনের কোনো সদস্য এখন পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট বা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের অস্পষ্টতা ছিল, যা বর্তমানে অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে চাকরিজীবীদের মনে প্রশ্ন উঠছে, 1 জুলাই থেকে আদৌ পে স্কেল কার্যকর হবে কিনা এবং হলেও তা কিভাবে বাস্তবায়িত হবে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালিক বলেন, মনের ভেতরে একটা ভয় থেকেই যাচ্ছে যে সরকার তো কিছুই বলেনি। আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মুহূর্তে ব্রিফিং বিবৃতি দেওয়া হলেও আসন্ন পে স্কেল নিয়ে আজ পর্যন্ত কোনো স্পষ্ট ঘোষণা আমরা পাইনি। আব্দুল মালিক মনে করিয়ে দেন, কর্মচারীরা দীর্ঘ 11 বছর ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন এবং নির্বাচনী ইশতেহারেও প্রধানমন্ত্রী ক্ষমতায় এলে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। আগামী 11 জুন সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে, যার আকার প্রায় 9,30,000 কোটি টাকা। চাকরিজীবীদের প্রত্যাশা, এই বাজেটে তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে এখন 96তম। আগের সূচকে যা ছিল 95তম। হেইনলি অ্যান্ড পার্টনার্স এর মে মাসে প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিং এর তালিকায় দেখা গেছে দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 96তম। প্রতিবেদন অনুসারে নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া এখন বিশ্বের 36টি দেশে ভ্রমণ করতে পারবেন। আগাম ভিসা ছাড়া এবার বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্ড আইল্যান্ডস, কোমেরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি, বিসাউ, হাইতি, জামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও এছাড়াও আছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুবালু এবং ভানুয়াতু। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে রোববার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে বিকেল 3টায় এ অধিবেশন শুরু হবে। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। মূলত এই অধিবেশনেই 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ ও পাশ করার কার্যক্রম সম্পন্ন হবে। হামের উপসর্গে দেশে গত 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 1032 শিশু হাম ও সন্দেহজনক উপসর্গে আক্রান্ত হয়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে 915 শিশু সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছে। এতে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 77,791 জনে। সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামার সোল্ড পদকে ভূষিত করা হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। শনিবার নিউ ইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পক্ষ থেকে পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ এবং নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, প্রাইভেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাইভেট মোহাম্মদ সবুজ মিয়া, প্রাইভেট মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মণ্ডল। তারা 2025 সালে 13 ডিসেম্বর জাতিসংঘের পতাকা তলে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।